এই সময়ে বলাই আসিয়া পড়াতে বিপিনের বক্তৃতা আপনা আপনিই বন্ধ হইয়া গেল। বলাই ঘরে ঢুকিয়া বলিল, দাদা কখন এলে? মাছ ধরে এনেছি, দেখবে এসো। মস্ত একটা শোল মাছ আর দুটো ছোট বান। বিপিন বলাইয়ের চেহারা দেখিয়া চমকিয়া উঠিল। মুখ আরও ফুলিয়াছে, শরীরে রক্ত নাই, পায়ের পাতা বেরি বেরি রোগীর মতো দেখিতে, চোখের কোণ সাদা। অথচ এই চেহারা লইয়া বলাই দিব্য মনের আনন্দে মাছ ধরিয়া বেড়াইতেছে, খাওয়া দাওয়া করিতেছে। ভগবান, এই কি করিলেন? চারিদিক হইতে তাহার জীবনে বিপদ ঘনাইয়া আসিতেছে, তাহা বুঝিতে বাকি নাই। বলাই বাঁচিবে না। নেফ্রাইটিসের রোগীর শেষ অবস্থা তাহার চেহারায় পরিস্ফুট, অথচ সে সম্পূর্ণ নিশ্চিন্ত আছে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে। বিপিন বলাইকে কিছু বলিল না। বলিয়া কোনো ফল নাই, যেমন বিনাকে বলিয়া কোনো ফল নাই। কেহই তাহার কথা শুনিবে না। সে চাকুরি করিতে বাহির হইলেই উহারা যাহা খুশি তাহাই করিবে। এ জগতে কেহ কাহারও কথা শোনে না। সবাই স্বার্থপর। যাহার যাহা ভালো লাগে সে তাহাই করে। অন্য কারো মুখের দিকে চাহিবার অবসর তখন তাহাদের বড় একটা থাকে না। সে নিজে সারা জীবন তাহাই করিয়া আসিয়াছে, এখনো করিতেছে। অপরের দোষ দিয়া লাভ কি? দুপুরের পর সে নিজের ঘরে বিশ্রাম করিতেছে। মনোরমা ঘরে ঢুকিয়া বলিল, ঘুমুলে নাকি? না না, ঘুমোইনি, বসো। মনোরমা বিছানার এক কোণে বিপিনের মাথার কাছে বসিল। একটু ইতস্তত করিয়া বলিল, বিনাকে কিছু বললে নাকি? বলেছি। ও কি বললে? বললে পটলের সঙ্গে আর কথা বলবে না। একটা কথা বলি শোনো, ওরকম করলে হবে না কিছু। বিনা ঠাকুরজি যাই বলুক, পটলের সঙ্গে দেখা না করে পারবে না। তুমি বাড়ি থেকে বেরুতে যা দেরি, তার চেয়ে এক কাজ করো, পটলকে একবার বলে যাও কথাটা। ওকে ভয় দেখাও, বাড়ি আসতে বারণ করে যাও, তাতে কাজ হবে। বুঝলে আমার কথা? বিপিন মনে মনে মনোরমার বুদ্ধির প্রশংসা না করিয়া পারিল না। মেয়ে মানুষের মন সে অনেক বেশি বোঝে তাহার নিজের চেয়ে। মনোরমা আবার বলিল, না হয় পাড়ার 5 জনকে ডেকে তাদের সামনে পটলকে দুকথা বলো, এ বাড়ি আসতে মানা করে দাও, তাতেই দুকাজ হবে। গাঁয়ের লোক জানুক তুমি বাড়ি এসে দুজনকেই শাসন করে দিয়েছ। পটলের একটা ভয় আর লজ্জা হবে, সে হঠাৎ এ বাড়িতে আসতে পারবে না। কিন্তু তাতে একটা বিপদ আছে। গাঁয়ের লোকের কথা আমি বা অনর্থক গায়ে মেখে নিতে যাই কেন? তাতে উল্টো উৎপত্তি হবে না? কিছু উল্টো উৎপত্তি হবে না। বেশ, ভয় দেখে না হয় মিষ্টি কথায় বুঝিয়ে বলো পটলকে। যখন এরকম একটা কথা উঠেছে তখন ভাই আমাদের বাড়ি আর তোমার যাওয়া আসাটা ভালো দেখায় না, এইভাবে বলো। তবে তাই করি। এদিকে আর একটা কথা বলি, শোনো। বলাইয়ের অবস্থা ভালো নয়। আজ দেখে বুঝলাম ও আর বেশি দিন নয়। বলো কি গো, অমন বলতে নেই। আর বলতে নেই। মনোরমা, সামনে আমার অনেক বিপদ আসছে, আমি বুঝতে পেরেছি। এই বিনার ব্যাপার, বলাইয়ের চেহারা, এসব দেখে তোমারই বা কি মনে হয়? আমার এখন পলাশপুরে যাওয়া হয় না। সে রাত্রেই বিপিনের আশঙ্কা বাস্তবে পরিণত হইল। শেষ রাত্রি হইতে বলাই হঠাৎ যন্ত্রণায় অস্থির হইয়া পড়িল। মাঝে মাঝে চিৎকার করে, মাঝে মাঝে ছুটিয়া বাহির হইতে যায়। প্রতিবেশীরা অনেকে দেখিতে আসিলেন। নানা রকম টোটকা ওষুধের ব্যবস্থা করিলেন, কিছুতেই কিছু হইল না। যত বেলা বাড়িতে লাগিল, বলাইয়ের মুখের বুলি হইল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। যন্ত্রণায় বলাই যেন পাগলের মতো হইয়া উঠিল।
মুখে যাহা আসে বকে, হাত পা চড়ে, আর কেবলই ছুটিয়া বাহির হইতে যায়। 3 দিন 3 রাত্রি একইভাবে কাটিল। কত রকম তেল পড়া, জল পড়া, ঝাড়ফুঁক, যে যাহা বলে তাহাই করা হইল, কিছুতেই কিছু হইল না। 4র্থ দিন সকাল 8টার সময় হইতে বলাইয়ের অবস্থা ক্রমশ খারাপ হইয়া আসিতে লাগিল। বিপিন স্ত্রীকে ডাকিয়া বলিল, কি করছো? মনোরমার চক্ষু রাত জাগিয়া লাল, চোখের নিচে কালি পড়িয়াছে। বৃদ্ধা শাশুড়ি রাত জাগিতে পারেন না। বিপিনও আয়েসি লোক, রাত 1টা পর্যন্ত কায় ক্লেশে জাগিয়া থাকে, তারপর গিয়া শুইয়া পড়ে। মনোরমা সারা রাত জাগিয়া থাকে রোগীর পাশে, আর থাকে বিনা। মনোরমা বলিল, গোয়ালে আর 4 দিন ঝাঁট পড়েনি, গোয়ালটা একটু ঝাঁট দিচ্ছি। বিপিন বলিল, গোয়াল ঝাঁট থাকুক, সকাল সকাল নিয়ে এসে যা হয় দুটো রেঁধে ছেলেপিলেদের খাইয়ে দাও। বিনাকে আর মাকে খাইয়ে দাও। বলাইয়ের অবস্থা দেখে বুঝতে পারছো না? মনোরমা স্বামীর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কেন গো, ঠাকুরপোর অবস্থা খারাপ? তা দেখে বুঝতে পারছো না? আজই হয়ে যাবে, আর দেরি নেই। শিগগির করে ঘাটে যাও। মনোরমা নিঃশব্দে কাঁদিতে লাগিল। বিপিন বলিল, কেঁদে কি হবে? এখন যা করবার আছে করে ফেলো। মায়ের সামনে যেন কেঁদো না। ঘাটে যাও চলে। মনোরমার একটা অভ্যাস, সংসারের মধ্যে যে যে আছে তাহাদের সকলকেই সে ভালোবাসে, স্নেহ করে। মা, বিনা ঠাকুরঝি, ঠাকুরপো সকলেরই সুখ সুবিধা দেখা তাহার চিরকালের অভ্যাস। এই সাজানো সংসারের মধ্য হইতেই বলাই ঠাকুরপো চলিয়া গেলে সংসারের কতখানি চলিয়া যাইবে সে চিন্তা মনোরমার পক্ষে অসহ্য। বিপিন ভাইয়ের সামনে গিয়া বসিল। বিনাকে বলিল, যাবি না? ঘাটে যা, আমি আছি বসে। মাকে নিয়ে যা। সত্যি এতটুকু মেয়ে বিনা কয়দিন কি অক্লান্ত পরিশ্রম করিতেছে, সমানে রাত জাগিতেছে মা ও উহার বৌদিদির সঙ্গে, দেবীর মতো সেবা করিতেছে ভাইয়ের। অথচ কি অভাগিনী, জীবনে সে কখনো যাহা পায় নাই, অথচ যার জন্য তার বালিকা মন বুভুক্ষু, অপরের নিকট হইতে তারই এক কণা পাইবার নিমিত্ত অভাগিনীর কি ব্যর্থ আগ্রহ। নিজেকে দিয়া বিপিন বোঝে এ নিদারুণ বুভুক্ষা। সকলে আহারাদি শেষ করিয়া লইয়া বলাইয়ের কাছে বসিল। বলাইয়ের গত 2 দিন কোনো জ্ঞান ছিল না, যন্ত্রণায় চিৎকার করে মাঝে মাঝে, কিন্তু মানুষ চিনিতে পারে না। বিপিনের মা খুব শক্ত মেয়ে, তিনি সবই বুঝিয়াছিলেন, অথচ এ পর্যন্ত তাহার চোখে জল পড়ে নাই। বরং বিনা ও মনোরমা কাঁদিলে তিনি কালও বুঝাইয়াছেন। আজ কিন্তু দুপুরের পর হইতে তিনি অনবরত কাঁদিতেছেন। বিনা ডোবার ধারে বাসন লইয়া গিয়াছিল। ডোবার ওপারের ঘাটে রায়বউ ও নিবারণ মুখুজ্জের বড় মেয়ে নলিনী কথা বলিতেছিল। নলিনী হাত পা নাড়িয়া বলিতেছে, তা হবে না ওরকম, বাড়িতে বিধবা মেয়ের ওই রকম অনাচার ভগবান সহ্যি করেন? জল জ্যান্ত ভাইটা ধরপড় করে মরল চোখের সামনে, এখনো চন্দ্র সূর্য আছেন, অনাচার ঢুকলে সে সংসারে মঙ্গল হয় কখনো? বিনা জলে নামিতে পারিল না, জলের ধারে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। উহারা বিনাকে দেখিতে পায় নাই। বিনা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বাসন লইয়া চলিয়া আসিল। চোখের জ্বর সামলাইতে পারিল না ফিরিবার সময়। পটলদার সঙ্গে কথা বলা অনাচার, এছাড়া আর কি অনাচার সে করিয়াছে ভগবান তো সব জানেন। তাহারই পাপে ছোড়দা মরিতে বসিয়াছে। একথা যদি সত্য হয়, সে পিতল কাঁসা হাতে শপথ করিয়া বলিতেছে আর কোনো দিন সে পটলদার মুখ দেখিবে না। ভগবান ছোড়দাকে বাঁচাইয়া দিন। কিন্তু ভগবান তাহার অনুরোধ রাখিলেন না। বৈকাল 5টার সময় বলাই মারা গেল। বলাইয়ের দাহকার্য সম্পাদন করিয়া বিপিন রাত্রি দুপুরের পর বাড়ি আসিল। বাড়িশুদ্ধ
সবাই চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ও পাড়া হইতে কৃষ্ণলাল চক্রবর্তী আসিয়া অনেকক্ষণ হইতে বসিয়াছিলেন। বিপিনের মাকে নানা রকম বুঝাইতেছিলেন। তিনি বুঝিলেন এ সময় সান্ত্বনা দেয়া বৃথা, সুতরাং হুকা হাতে রোয়াকের এক পাশে গিয়া দাঁড়াইলেন। বিপিন বলিল, কাকা কখন এলেন? তামাক পেয়েছেন? আর বাবা তামাক তামাক তো আছেই। এখন যে বিপদে পড়ে গেলে তা থেকে সামলে উঠলেই বাঁচি। বৌদিদিকে বোঝাচ্ছি সেই সন্ধে থেকে। উনি মা, ওর কষ্ট তো চোখে দেখা যায় না। এসো বাবা এসো। পরে বিপিনের চোখে জল পড়িতে দেখিয়া বলিলেন, তুমি অধৈর্য হলে চলবে কেন বাবা? এখন এদের তো তোমাকেই ঠান্ডা করতে হবে, বোঝাতে হবে। বৌদিদি, বৌমা, বীণা, তোমাকে দেখে ওরা বুক বাঁধবে। তোমার চোখের জল পড়লে কি চলে? এমন সময় আরও 2-5 জন প্রতিবেশী আসিয়া উঠানে দাঁড়াইলেন। একজন ঘরের মধ্যে ঢুকিয়া বিপিনের মাকে বোঝাইতে গেলেন। একজন বিপিনের হাত ধরিয়া পাশের ঘরে লইয়া গিয়া বসাইলেন। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো সব। সকলেরই শরীর খারাপ, কেঁদে কেটে আর কি হবে বলো বাবা? যা হবার তা হয়েই গেল। সবই তাঁর খেলা। দুনিয়াটাই এই রকম বাবা। আজ আমার, কাল আরেকজনের পালা। শুয়ে পড়ো। কৃষ্ণলাল চক্রবর্তী রাত্রি এখানেই কাটাইবেন। ইহারা একা থাকিবে তাহা হয় না। আজ রাতে অন্তত বাড়িতে অন্য কেহ থাকা খুব দরকার। বিপিন সারা রাত্রি ঘুমাইতে পারিল না। কৃষ্ণলালের সঙ্গে কথাবার্তায় রাত কাটিয়া গেল। কৃষ্ণলাল বলিলেন, তুমি কদিনের ছুটি নিয়ে এসেছো বাবাজি? আগে ছুটি তো নয়, রানাঘাট কোর্টে এসেছিলাম কাজে। সেখান থেকে বাড়ি এলাম একদিনের জন্যে। তারপর তো বলাইয়ের অসুখটা ক্রমেই বেড়ে উঠল। আর যাই কি করে, আটকে পড়লাম। তবে জমিদারবাবুকে চিঠি লিখে সব জানিয়েছি। এ কথাও লিখে দেব কাল। এখন ধরুন এদের ফেলে হঠাৎ কি করে বাড়ি থেকে যাই? মায়ের ওই অবস্থা, আমি কাছে থাকলেও একটা সান্ত্বনা। তারপর ছোঁড়াটার শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা আমি না থাকলে কি করে হয় বলুন তো? শ্রাদ্ধ শান্তি আর কি, তিল কাঞ্চন করে 12টি ব্রাহ্মণ খাইয়ে দাও। এ তো জাঁকিয়ে শ্রাদ্ধ করার কিছু নেই, কোনো রকমে শুদ্ধ হওয়া। সকালের দিকে মা চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন দেখিয়া বিপিন বাড়ি হইতে বাহির হইয়া গেল। গ্রামের মধ্যে কাহারও বাড়িতে ভালো লাগে না। সকলে সহানুভূতি দেখাইবে, আহা উহু করিবে। বর্তমান অবস্থায় বিপিনের তাহা অসহ্য মনে হইতে লাগিল। ভাবিয়া চিন্তিয়া সে আইনদ্দির বাড়িতে গেল, পাশের গ্রামে। আইনদ্দির বয়স 100 বছর হইলেও বসিয়া থাকিবার পাত্র সে নয়। বাড়ির উঠানে একটা আমড়া গাছের ছায়ায় বসিয়া বৃদ্ধ জালের সুতা পাকাইতেছিল। বাবা ঠাকুর, সকালে কি মনে করে? বসো বসো, তামাক খাবা? সাজি দাঁড়াও। আইনদ্দির সঙ্গেই তামাক খাইবার সরঞ্জাম মজুদ। সে চকমকি ঠুকিয়া শোলা ধরাইয়া হাতে করিয়া শোলার টুকরাটি কয়েকবার দোলাইয়া লইয়া কলিকায় কাঠকয়লার উপর চাপিয়া ধরিল। বিপিন বলিল, চাচা, দেশলাই বুঝি কখনো জ্বালাও না? ও সব আজকাল উঠেছে বাবা ঠাকুর, ও সব তোমাদের মতো ছেলে ছোকরারা কেনে। শোলা চকমকির মতো জিনিস আর আছে? আপনি ভালো হয়ে বসো, সে কালের 2-একটা গল্প করি শোনো। ওই যে দেখছো অশ্বত্থ গাছ, ওর পাশের জমিটার নাম ছিল ফাঁসিতলার মাঠ। নীলকুঠির আমলে ওখানে লোকের ফাঁসি হতো। আমার জ্ঞানে আমি ফাঁসি হতে দেখেছি। তুমি বলছো দেশলাইয়ের কথা, দেশলাই ছিল তখন কোথায়? তুষের আর ঘুঁটের আগুন মাগিলরা মালসায় পুড়ে রেখে দিত ঘরের ভেতর।
আর পা কাঠির মুখে গন্ধক মাখিয়ে এক আঁটি করে রেখে দিত মালসার পাশে। এই ছিল সেকালের দেশলাই বাবা ঠাকুর। তবে তামাক খাতি শোলা চকমকি রেওয়াজ ছিল। চাঁদমারির বিলি শোলার জঙ্গল এক বোঝা তুলে এনে শুকিয়ে রাখো, ভোর বছর তামাক খাও, একটা পয়সা খরচ নেই। আর এখন একটা দেশলাই 1 পয়সা, একটা দেশলাই 1.5 পয়সা। কথা শেষ করিয়া অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে আইনদ্দি একবার চারিদিকে চাহিয়া লইয়া জোরে জোরে তামাক টানিতে লাগিল। বিপিন বলিল, আচ্ছা চাচা, তুমি তো অনেক মন্তরতন্তর জানো। মানুষ মলে তাকে এনে দেখাতে পারো? আইনদ্দি বিপিনের হাতে কলিকা দিয়া বলিল, ধরো, একটা শোলা ফুটো করে তোমায় হুঁকো বানিয়ে দিই। মন্তরতন্তর অনেক জানি বাবা ঠাকুর, তোমার বাপ মায়ের আশীর্বাদে। শূন্য ভরে উড়ে যাব, আগুন খাবো, কাটা মুন্ডু জোড়া দেব। বিপিন এই কথা অন্তত 30 বার শুনিয়াছে বৃদ্ধের মুখে। কিন্তু মরা মানুষ আনতে পারো চাচা? মোলে কি আর মানুষ ফেরে বাবা ঠাকুর? ফেরে না, আসমানে তারা হয়ে ফুটে থাকে, নয়তো শেয়াল কুকুর হয়ে জন্মায়। তবে একটা গল্প বলি, শোনো। ইহার পর আইনদ্দি একটা খুব বড় আজকবি গল্প ফাঁদিল, কিন্তু বিপিনের সেদিকে মন ছিল না। সে আইনদ্দির বাড়ির উত্তরে সুবিস্তৃত বেলতার মাঠ ও চাঁদবাড়ির বিলের ধারে সবুজ পাতি ঘাসের বনের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া গেল। যখনই এখানটিতে আসিয়া বসে, তখনই তাহার মনে কেমন অদ্ভুত ধরনের সব ভাব আসিয়া জোটে। বলাই চলিয়া গেল কত দূরে, কোথায় কে জানে। সেও একদিন যাইবে, বীণাও যাইবে, মনোরমাও যাইবে, মানিও যাইবে। কেন খাটিয়া মরা? কেন দুমুঠা অন্যের জন্য অনর্থক লোক পীড়ন করিয়া পরের অভিশাপ কুড়ানো? আজ গেল বলাই, কাল তাহার পালা। একটা জিনিস তাহার মনে হইতেছে, মানি তাহার মাথায় ঢুকাইয়া দিয়াছিল। মানির নিকট এজন্য সে আজীবন কৃতজ্ঞ থাকিবে। বলাই বিনা চিকিৎসায় মারা গেল। গরিব লোক এমনই কত আছে এই সব পাড়া গাঁয়ে, যাহারা অর্থের অভাবে রোগের চিকিৎসা করাইতে পারে না। সে ডাক্তারি বই পড়িয়া কিছু শিখিয়াছে, বাকিটা না হয় মানিকে বলিয়া তাহার দেওর বীজপুরে ডাক্তারি করে, তাহার অধীনে কিছুদিন থাকিয়া শিখিয়া লইবে। ডাক্তারি সে করিবে, প্রজাপীড়ন কার্য তাহার দ্বারা আর চলিবে না। তাহার বাপ বিনোদ চাটুর্যে প্রজাপীড়ন করিয়া যথেষ্ট জমি জমা করিয়াছিলেন, যথেষ্ট প্রসাদ প্রতিপত্তি, যথেষ্ট খাতির। আজ সেসব কোথায় গেল? বিনোদ চাটুর্যে আজ মাত্র 17-18 বছর মারা গিয়াছেন। ইহার মধ্যেই তাহার পুত্রবধূ খাইতে পায় না, পুত্র বিনা চিকিৎসায় মারা যায়। বিধবা কন্যার সম্বন্ধে গ্রামে নানা বদনাম ওঠে। অসৎ উপায়ে উপার্জনের পয়সাই বা আজ কোথায়? কোথায় বা জমি জমা? মানি তাহার চক্ষু ফুটাইয়া দিয়াছে নানা দিক দিয়া। জীবনে মানিকে সে গভীর কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতে চায় বহুবার বহুবার, সারা জীবন ধরিয়া। বিপিন উঠিল। আইনদ্দি বলিল, কি নিয়ে যাবা হাতে করে বাবা ঠাকুর? 2টো মুরগির আন্ডা নিয়ে যাবা? না তোমরা বুঝিও খাও না? আচ্ছা, তবে 2টো শাকের ডাঁটা নিয়ে যাও, ভালো শাকের ডাঁটা হয়েল বাবা ঠাকুর। সুমন্দিদের গরুর জন্যই বাড়তি পারল না। ও মাখন, হ্যাঁ রে, ও মাখন, মাখন। বিপিন প্রভাতের রৌদ্রদীপ্ত সুবিস্তীর্ণ বেলতার মাঠের দিকে চাহিয়াছিল। চমৎকার জীবন! এই রকম বাঁশতলার ছায়ায়, এই রকম সকালের বাতাসে বসিয়া চুপ করিয়া মানির কথা ভাবা। কিন্তু ইহা জীবন নয়, ইহা পুরুষ মানুষের জীবন নয়। বিনোদ চাটুর্যে পুরুষ মানুষ ছিলেন,
তিনি পৌরুষদীপ্ত জীবন কাটাইয়া গিয়াছেন। হই হই, হল্লা, কঠিন কাজ, মামলা, মোকদ্দমা, জমিদারি শাসন, দাঙ্গা হাঙ্গামা। বিপিন জানে সে এইসব কাজের উপযুক্ত নয়। সে শাসন করিতে পারে না তাহা নয়, সে দুর্বল বা ভীরু নয়, কিন্তু তাহার ধাতে সহ্য হয় না ওসব। বিশেষত মানির সংস্পর্শে আসিয়া সে আরও ভালো করিয়া এসব বুঝিয়াছে। জীবনে অনেক ভালো জিনিস আছে, ভালো বই, ভালো গান, ভালো কথা, খাওয়া দাওয়ার কথা, মামলা মোকদ্দমা বা পরচর্চা ছাড়াও আরও ভালো কথা জগতে আছে, মানি তাহাকে দেখাইয়াছে। জমিদারি শাসন ছাড়াও পুরুষ মানুষের জীবন আছে, রোগের সঙ্গে, মৃত্যুর সঙ্গে। নিজের দারিদ্র্যের সহিত সংগ্রাম করিয়া বড় হইতে চেষ্টা পাওয়াও পুরুষ মানুষের কাজ। একবার চেষ্টা করিয়া দেখিবেই সে। 3 মাস কাটিয়া গিয়াছে। এই 3 মাসের মধ্যে অনেক কিছু ঘটিয়া গেল। বিপিনকে বলাইয়ে শ্রাদ্ধ পর্যন্ত বাড়ি থাকিতে হইল। বিনার ব্যাপার একটু আশঙ্কাজনক বলিয়া মনে হইল বিপিনের কাছে। মনোরমা প্রায়ই বলে, দুজনে গোপনে দেখাশোনা করে এখনো। মনোরমা সচক্ষে দেখিয়াছে। বিনাকে বিপিন এজন্য তিরস্কার করিয়াছে, কড়া কথা শোনাইয়াছে। বিনা কাঁদিয়া ফেলে ছেলে মানুষের মতো, বলে, ওসব মিছে কথা দাদা। আমি তোমার পায়ে হাত দিয়ে বলতে পারি, আমি পটলদার সঙ্গে আর দেখাই করিনি। কথার মধ্যে খানিকটা সত্য ছিল। বলাইয়ের মৃত্যুর পর বিনার ধারণা হইল পটলদার সঙ্গে গোপনে কথা বলিবার এলো ভালো নয়। এসব অনাচার বিধবা মানুষের করা উচিত নয়। যাহা তাহা সে করিতেছে বলিয়াই আজ ভাইটা মরিয়া গেল। বলাই মারা যাওয়ার 6 দিন পরে পটল একদিন তাহাদের বাড়িতে আসিল। বিনার মা বাইরের রোয়াকে বসিয়া তাহার সহিত কথাবার্তা কহিতেছিল। বলাইয়ের মৃত্যু সংক্রান্ত কথাই বেশি। বিনা লক্ষ্য করিল কথা বলিতে বলিতে পটলদা জানালার দিকে আগ্রহ দৃষ্টিতে চাহিতেছে। অন্যবার এতক্ষণ বিনা মায়ের কাছে গিয়া দাঁড়ায়, পটলের সঙ্গে কথা শুরু করে, কিন্তু আজ সে ইচ্ছা করিয়াই যায় নাই। আর কখনো সে পটলদার সামনে বাহির হইবে না। বেড়াইতে আসিয়াছ, ভালোই, মায়ের সঙ্গে গল্পগুজব করো, চলিয়া যাও। আমার সঙ্গে তোমার কি? বাড়ির মেয়েদের সঙ্গে তোমার কি? প্রায় 1 ঘণ্টা থাকিয়া পটল যেন নিরাশ মনে চলিয়া গেল। পটল যেমন বাড়ির বাহির হইল, বিনার তখন মনে পড়িল ছাদের উপর ওবেলা বৌদিদির রাঙা পাড় শাড়িটা রৌদ্রে দেয়া হইয়াছিল, তুলিয়া আনা হয় নাই। ছাদে উঠিয়া কাপড় তুলিতে তুলিতে সে নিজের অজ্ঞাতসারে পথের দিকে চাহিয়া রহিল। ওই তো পটলদা চলিয়া যাইতেছে, তেঁতুল গাছটার কাছে গিয়াছে। সে ছাদের উপরে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া আছে। যদি পটলদা হঠাৎ ফিরিয়া যায়, বিনা কি লজ্জায় পড়িয়া যাইবে। পটলদাকে একটা পান সাজিয়া দিলে ভালো হইত, দেয়া উচিত ছিল। মা যেন কি, লোক বাড়িতে আসিলে তাহাকে শুধু মুখে বিদায় করিতে নাই, ইহা ভদ্রতা। তাহাকে ডাকিয়া পান সাজিয়া দিতে বলিলেই সে পান দিত। কাপড় তুলিয়া বিনা নামিয়া আসিল। তাহার মন খুব হালকা, ভালোই হইয়াছে। আজ সে বুঝিয়াছে পটলের সঙ্গে দেখা না করা এমন কঠিন কাজ নয়, ইচ্ছা করিলেই হয়। একটা কঠিন কর্তব্য সে সম্পন্ন করিয়াছে। বলাইয়ে শ্রাদ্ধ মিটিয়া গেলে পটল আর একদিন আসিল। বিনা উঠান ঝাঁট দিতেছিল। মুখ তুলিয়া কে আসিতেছে দেখিয়াই সে হাতের ঝাঁটা ফেলিয়া ছুটিয়া বাড়ির মধ্যে ঢুকিল। তাহার বুকের মধ্যে যেন ঢেঁকির পাড় পড়িতেছে, মুখ শুকাইয়া গিয়াছে। বাড়ির মধ্যে ঢুকিয়াই মনে হইল, ছি, অমন করিয়া ছুটিয়া পালাইয়া আসা উচিত হয় নাই। পটলদা কি দেখিতে পাইয়াছে? বোধ হয় পায় নাই, কারণ তখনও সে তেঁতুলতলার মোড়ে, তেঁতুল গাছের গুড়িটার আড়ালে। যাহা হোক, পটলদা তো বাঘ ভাল্লুকও নয়, অমনভাবে ছুটিয়া পালাইবার মানে হয় না। সহজভাবে মায়ের সামনে গিয়া কথা বলাই তো ভালো, ব্যাপারটাকে সহজ করিয়া তোলাই ভালো।
কিন্তু বিনা একদিনও বাহিরে আসিল না। এমনকি যখন পটল জল খাইতে চাহিল, বিনার মা বলিলেন, ও মা বিনা, তোর পটলদাকে এক গ্লাস জল দিয়ে যা। বিনা নিজে না গিয়া বিপিনের বড় ছেলে টুনুর হাতে দিয়া জলের গ্লাস পাঠাইয়া দিল। তাহার হাসি পাইতেছিল, মনে মনে ভাবিল, সব দুষ্টুমি পটলদার, জল তেষ্টা না ছাই পেয়েছে, আমি আর বুঝিনেও সব যেন। সে যাইবে না, কখনো যাইবে না, জীবনে আর কখনো পটলদার সঙ্গে দেখা করিবে না। শেষ, সব শেষ হইয়া গিয়াছে। ইহার 5-6 দিন পরে বিনা একদিন সন্ধ্যার সময় ছাদে শুকাইতে দেওয়া মুসুরির ডাল তুলিতে গিয়াছে। ছাদের আলিশার কাছে আসিতেই দেখিতে পাইল পটলদা নিচে বাগানের কাঁটাতলায় দাঁড়াইয়া ওপরের দিকে চাহিয়া আছে। বিনার সমস্ত শরীর দিয়া যেন কি একটা বহিয়া গেল। হঠাৎ পটলদাকে এভাবে দেখিবে তাহা সে ভাবে নাই। কিন্তু আজ কয়দিন বিনা দুপুরে ও বিকালের দিকে নির্জনে থাকিলেই ভাবিয়াছে পটলদার কথা, অন্য কিছু নয়। সে শুধু ভাবিয়াছে এই কথা, আচ্ছা, এই যে দুদিন সে পটলদার সঙ্গে ইচ্ছা করিয়াই দেখা করিল না, পটলদা কিভাবে লইয়াছে জিনিসটা? খুব চটিয়াছে কি? কিংবা হয়তো তাহার কথা লইয়া পটলদা আর মাথা ঘামায় না, তাহাকে মন হইতে দূর করিয়া দিয়াছে। দিয়া যদি থাকে, খুব বুদ্ধিমানের মতো কাজ করিয়াছে। পটলদা কষ্ট পায় তাহা বিনা চায় না, ভুলিয়া যাক, সেই ভালো। মনে রাখিয়া যখন কষ্ট পাওয়া, ভুলিয়া যাওয়াই ভালো। দুপুরে এ কথা ভাবিয়া বিনা দেখিয়াছে বেলা যত পড়ে সে কথাই মনের মধ্যে কেমন একটা, ঠিক বেদনা বা কষ্ট বলা হয়তো চলিবে না, কিন্তু কেমন একটা কি হয় ঠিক বলিয়া বোঝানো কঠিন। কি বলিয়া বুঝাইবে সে ভাবটা? যা হোক, যখন সেটা হয়, বিশেষত সন্ধ্যার দিকে, যখন বড় তেঁতুল গাছটায় কালো কালো বাদুড়ের দল ঝাঁক বাঁধিয়া ফেরে, সন্তদের নারকেল গাছটার মাথায় একটা নক্ষত্র ওঠে, বৌদি সাজালের মালসা হাতে গোয়াল ঘরে সাজাল দিতে ঢোকে, একটু পরে ঘুঁটের ধোঁয়ায় উঠানের পাতিলেবুতলাটা অন্ধকার হইয়া যায়, তখন ছাদের উপর একা দাঁড়াইয়া বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়া চাহিয়া বিনার যেন কান্না আসে। কোথাও কিছু যেন নাই, কোথাও কিছু নাই। এ ভাবটা সে বেশিক্ষণ মনে থাকিতে দেয় না, তখনই তাড়াতাড়ি ছাদ হইতে নিচে নামিয়া আসে। নিজের কান্নাতে নিজে লজ্জিত হয়, ভীত হয়, অথচ কাহাকেও কিছু বলিবার উপায় নাই, কাহারও নিকট একটু সান্ত্বনা পাইবার উপায় নাই। মা নয়, বৌদিদি নয়, কাহারও কাছে কিছু বলা চলিবে না। বিনা বোঝে এ তার নিজস্ব কষ্ট, অত্যন্ত গোপন জিনিস।